আগের পর্বে আমরা দেখেছিলাম লিও আর পম্বো মিলে সেই ভয়ঙ্কর মনস্টারকে শেষ করে দিয়েছিল। তারপর তারা সবাই সেই পাহাড়ের জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করছিল, যেখানে বের হতে গিয়ে অনেকেই বুড়িয়ে গিয়েছিল, আর তারা বারবার একই জায়গায় ঘুরে আসছিল। কিন্তু ঠিক সেই সময় একটা পালক আর আকাশে একটা প্যালেস দেখা গেল। সেই দিকে ছুটে গিয়ে তারা অবশেষে সেই জঙ্গল থেকে বের হয়ে আসতে সক্ষম হলো। আর বাইরে বেরোতেই তারা আকাশে উড়তে থাকা একজন এল্ডারকে দেখতে পেল। এখন সেখান থেকেই আজকের পর্ব শুরু হচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। তৃতীয় নয়নে আপনাকে স্বাগত। এই পর্বের শুরুতে সেই এল্ডার উড়তে উড়তে তাদের কাছে নেমে এলেন। তাকে দেখেই পম্বো জিজ্ঞেস করল, আপনি কি সেই প্যালেস থেকে এসেছেন যেটা আমরা আকাশে দেখেছিলাম? এল্ডার তখন পম্বোকে পাল্টা প্রশ্ন করলেন, সেই প্যালেস কোন দিকে ছিল? পম্বো সেই দিকে আঙুল দিয়ে দেখাতে গেল, কিন্তু অবাক হয়ে দেখল আকাশে আর কোনো প্যালেস নেই। মুহূর্তের মধ্যে সেটা উধাও হয়ে গেছে। তখন সেই এল্ডার সবাইকে বললেন, তোমরা এইমাত্র যে জায়গা থেকে বের হয়ে এসেছো সেটা হলো এনশিয়েন্ট 4 হুইলার ল্যান্ড, একটি অত্যন্ত রহস্যময় ও বিপজ্জনক ভূমি। এই জায়গা থেকে যখনই কেউ বের হয় তারা আকাশে একটি প্যালেস দেখতে পায়, কিন্তু যতই সেই প্যালেসের দিকে এগিয়ে যাওয়া হয় সেটা ততই দূরে সরে যায় এবং একসময় সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। এরপর এল্ডার তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কিভাবে এই ফরবিডেন ল্যান্ডে ঢুকলে? এই কথা শুনে লিও এল্ডারকে জানালো, আমাদের বাড়ি এখান থেকে অনেক দূরে, কিন্তু কিভাবে যেন আমরা এই ফরবিডেন ল্যান্ডে আটকে গিয়েছিলাম আর বের হতে গিয়ে এখানে পৌঁছে গেছি। লিও তখন এল্ডারকে সরাসরি জিজ্ঞেস করল, কোনো উপায় আছে কি যেটা দিয়ে আমরা আবার বাড়ি ফিরে যেতে পারবো? এই প্রশ্ন শুনে এল্ডার বললেন, নিশ্চয়ই কোনো শক্তিশালী কাল্টিভেটর এই ফরবিডেন ল্যান্ডে একটি ফরমেশন তৈরি করেছিল, যার কারণে তোমরা এক ঝটকায় নিজেদের বাড়ি থেকে এখানে চলে এসেছো। কিন্তু সেই ফরমেশন আবার তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। তারপর এল্ডার তাদের একটি অবাক করা কথা বললেন, আমি এত বছর ধরে এই ফরবিডেন ল্যান্ড থেকে এত মানুষকে বের হতে দেখেছি, কিন্তু একসাথে এতজন বের হতে দেখিনি। লিও তখন এল্ডারকে জানালো, আমরা সেই জঙ্গলে অনেক কষ্ট সহ্য করেছি। এল্ডার তখন গম্ভীরভাবে বললেন, ফরবিডেন ল্যান্ড সত্যিই অত্যন্ত ভয়ঙ্কর। সেখানে গেলে অনেক সময় মানুষের মৃত্যুও হয়, কিন্তু একটা ভালো দিক আছে, সেখান থেকে বেঁচে ফিরে আসা মানুষের কাল্টিভেশন লেভেল অনেক বেড়ে যায়। আর তোমাদের মধ্যে কেউ হয়তো একদিন এত বড় কাল্টিভেটর হবে যে সেই ফরমেশন নিজেই বানিয়ে ফেলতে পারবে, যেটা দিয়ে তোমরা বাড়ি ফিরে যেতে পারবে। তারপর এল্ডার একটি প্রস্তাব দিলেন, তোমরা চাইলে আমার ক্ল্যানে এসে কাল্টিভেশন করতে পারো, আমি তোমাদের সেখানে ভিশনও শেখাবো। এই কথা শুনে সবার মনে একটাই প্রশ্ন জাগল। তখন এক মেয়ে এল্ডারকে জিজ্ঞেস করল, কাল্টিভেশন করলে কি আমরা আবার তরুণ হতে পারবো? কারণ ফরবিডেন ল্যান্ড থেকে বের হতে গিয়ে অনেকেই বুড়িয়ে গিয়েছিল। এল্ডার হেসে বললেন, হ্যাঁ অবশ্যই, তুমি যদি ঠিকমতো প্র্যাকটিস করো তাহলে আবার তরুণ হয়ে যাবে। এই কথা শুনে সবাই আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। এল্ডার তখন একটি ফরমেশন ব্যবহার করে তাদের সবাইকে নিয়ে আকাশে উঠতে শুরু করলেন, কিন্তু হঠাৎই কেউ তাদের উপরে আক্রমণ করল। এল্ডার সেই আক্রমণ থামিয়ে দিলেন, কিন্তু এর ধাক্কায় তারা সবাই একটি পাহাড়ের ওপর গিয়ে পড়ল। সেই মুহূর্তেই অন্য একটি ক্ল্যানের এল্ডার সামনে এসে গেলেন। তিনিই সেই আক্রমণ করেছিলেন। কারণটা সহজ, তিনি চাইছিলেন এই নতুনদের তার নিজের ক্ল্যানে নিয়ে যেতে। তখন স্পিরিট রেলম ক্ল্যানের এল্ডার বললেন, এরা তো আগেই আমার ক্ল্যানে যোগ দিতে রাজি হয়ে গেছে। কিন্তু সেই অন্য এল্ডার বললেন, তোমার ক্ল্যানে তো ইতিমধ্যে বিবির মতো জিনিয়াস আছে, তাহলে অন্তত এই নতুনদের আমার ক্ল্যানে আসতে দাও। ঠিক সেই সময় ভায়োলেট ল্যান্ড আর জেট ল্যান্ডের এল্ডাররাও এসে হাজির হলেন। তারাও নতুনদের নিজেদের ক্ল্যানে নিতে চাইছিলেন। এত কিছু দেখে লিও, পম্বো আর বাকিরা পুরোপুরি হতবাক হয়ে গেল। কি হচ্ছে এখানে? জেট ক্ল্যানের এল্ডার লিও আর পম্বোকে দেখে বলল, এই দুজনকে আমার বেশ পছন্দ হয়েছে, এরা আমার ক্ল্যানে আসুক। ভায়োলেট ল্যান্ডের এল্ডারও ঠিক এই দুজনকেই চাইছিলেন। তিনি তাদের নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলেন। তখন হেজি লাইট প্লেন ক্ল্যানের এল্ডার তাদের দুজনকে সেই ভায়োলেট এল্ডারের হাত থেকে ছাড়িয়ে নিলেন। তখন সেই এল্ডার একটি প্রস্তাব রাখলেন, চলো আমরা একটা মোকাবিলা করি, যে জিতবে সে তার পছন্দের মানুষ নিয়ে যাবে।
সব এল্ডার রাজি হয়ে গেলেন এবং একে অপরের সাথে লড়াই শুরু করলেন। এই দৃশ্য দেখে পম্ব বলল, এদের শক্তির সামনে তো আমরা কিছুই না। লিও তখন ব্যাখ্যা করল, এরা সবাই হাই র্যাঙ্কিং কাল্টিভেটর। এই স্তরের যোদ্ধারা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী। 3 জন এল্ডার প্রায় সমান তালে লড়ছিলেন। ঠিক তখনই স্পিরিট রেলমের এল্ডার বাকি 2 জনকে থামিয়ে দিয়ে বললেন, এভাবে লড়াই করে কিছু হবে না। আমরা সিস্টার রুলের মাধ্যমে এই সিদ্ধান্ত নেব। আমি এক এক করে এদের বডি টাইপ দেখব, তারপর সবচেয়ে উপযুক্ত ক্লানে তাদের পাঠিয়ে দেব। বাকি সব এল্ডার এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এরপর সবাই এক জায়গায় জড়ো হলো এবং স্পিরিট রেলমের এল্ডার এক এক করে প্রত্যেকের বডি টাইপ পরীক্ষা করতে শুরু করলেন। বাকিদের বডি টাইপ সাধারণ ছিল, কিন্তু যখন সেই এল্ডার লিওর ওপরে তার পদ্ধতি ব্যবহার করলেন, তখন তার চোখ বড় হয়ে গেল। পরীক্ষায় ধরা পড়ল লিওর বডি টাইপ হলো একটি লেজেন্ডারি বডি, নাম ইনকম্প্যারেবল সেক্রেড বডি। এই কথা শুনে জেট প্লেনের এল্ডার উত্তেজিত হয়ে বললেন, 1000 বছরে প্রথমবার আমরা একজন ইনকম্প্যারেবল সেক্রেড বডির অধিকারী মানুষ দেখলাম। এই ধরনের আরও মানুষ আছে, কিন্তু তারা সবাই রয়্যাল ফ্যামিলির সদস্য। রয়্যাল ফ্যামিলি তাদের কখনো বাইরে আসতে দেয় না, কিন্তু আজ লিওর মাধ্যমে আমাদেরও এমন একজন রিরল বডি টাইপের মানুষ পাওয়ার সুযোগ হলো। এই কথা শুনে পম্ব বলল, আমি জানতাম তুমি সাধারণ কেউ নও। কিন্তু ঠিক তখনই স্পিরিট রেলমের এল্ডার সবাইকে থামিয়ে দিয়ে বললেন, তোমরা আমাকে পুরো কথা বলতে দিলে না। লিওর কাছে ইনকম্প্যারেবল সিক্রেট বডি ঠিকই আছে, কিন্তু তার বডির অর্ধেক অংশ হল এনশিয়েন্ট ডিসোলিউশন সিক্রেট বডি। লিও অবাক হয়ে জিজ্ঞেস করল, এই বডি টাইপ মানে কি? স্পিরিট রেলমের এল্ডার গম্ভীরভাবে বললেন, এনশিয়েন্ট যুগে এই বডি টাইপ ছিল সবচেয়ে শক্তিশালী বডি টাইপ। সেই যুগে এই বডি টাইপের মানুষরা অপ্রতিরোধ্য স্তরে পৌঁছে যেত, কিন্তু সময়ের সাথে সাথে এই বডি টাইপের মানুষের কাল্টিভেশন ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে। আজকের যুগে এই বডি টাইপের মানুষেরা ঠিকমতো কাল্টিভেশন করতে পারে না। তখন হেজিলাইট প্লেনের এল্ডার বলে উঠলেন, তার মানে লিওর অর্ধেক বডি হলো এনশিয়েন্ট ডিসোলিউশন সিক্রেট বডি। তাহলে সে কাল্টিভেশন করতে পারবে না। আমরা এমনি খুশি হচ্ছিলাম। জেট প্লেনের এল্ডার তখন বললেন, এখন যেহেতু সবার বডি টাইপ জানা হয়ে গেছে, সিলেকশন শুরু করা যাক। স্পিরিট রেলমের এল্ডার বললেন, আমি যেহেতু সবার আগে এদের খুঁজে বের করেছিলাম, তাই আমি সবার আগে আমার ক্ল্যানের জন্য কাউকে বেছে নিতে চাই। বাকি এল্ডাররা রাজি হলেন, কারণ এটা ন্যায়সঙ্গত ছিল। স্পিরিট রেলমের এল্ডার পম্বোর কাছে গিয়ে বললেন, তুমি কি আমার ক্ল্যান জয়েন করতে চাইবে? পম্ব বলল, আমি রাজি হতে পারি, কিন্তু লিওকেও আমার সাথে আসতে হবে। তখন এল্ডার বললেন, লিওর বডি টাইপের সমস্যার কারণে সে ঠিকমতো কাল্টিভেশন করতে পারবে না, তাই তাকে স্পিরিট রেলম ক্ল্যানে রাখা অর্থহীন। লিও তখন পম্বকে বলল, তুমি এই ক্ল্যানে যোগ দাও, আমি অন্য কোথাও যাব। কিন্তু পম্ব কিছুতেই রাজি হলো না। সে লিওকে একা ছেড়ে কোথাও যেতে চাইছিল না। শেষ পর্যন্ত এল্ডারকেই নিজের সমাধান করতে হলো। তিনি লিওকেও তার ক্ল্যানে রাখার অনুমতি দিলেন। লিও তখন এল্ডারকে বলল, আমি আপনার সেক্টে শুধু একজন ভিজিটার হিসেবে থাকব, আপনাদের বিরক্ত করব না। এরপর বাকি সবাই আলাদা আলাদা ক্ল্যানে রওনা হওয়ার প্রস্তুতি নিল। ঠিক সেই সময় একজন ক্লাসমেট লিওর কাছে এসে বলল, তুমি কাল্টিভেশন না করতে পারলেও তুমি অনেক ট্যালেন্টেড, তাই চিন্তা করো না। লিও তাকে বলল, তুমিও নিজের যত্ন নিও। একটু পরেই মেল এসে লিওকে একই কথা বলল, তুমি সব পারবে, চিন্তা করো না। তারপর সেই মেয়েটি এলো যাকে আগে লিও নিজের কাছে থাকা ফ্রুট দিয়েছিল। সে তার নিজের ম্যাজিক্যাল ওয়েপন লিওকে গিফট করতে চাইল। কিন্তু ঠিক তখনই জেট ক্ল্যানের এল্ডার সেই ওয়েপন দেখে বললেন, এটা একটা ভালো ওয়েপন, কিন্তু ভাঙা। তিনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন, এটা তুমি কোথায় পেলে? লিও তখন এল্ডারকে বলল, এটা আমরা ফরবিডেন ল্যান্ডে পেয়েছিলাম। এল্ডার সেই কথা বিশ্বাস করে ওয়েপনটা লিওকে ফিরিয়ে দিলেন। এবার সবার বিদায়ের সময় এলো। সবাই একে অপরকে বিদায় জানিয়ে নিজ নিজ এল্ডারের সাথে বেরিয়ে পড়ল। স্পিরিট রেলমের এল্ডার একটি ফরমেশন ব্যবহার করে লিও আর পম্বোকে অপূর্ব একটি পথ দিয়ে তাদের ক্ল্যানে নিয়ে গেলেন। লিও আর পম্বো দুজনেই মুগ্ধ হয়ে গেল, কারণ জায়গাটা দেখতে ছিল একদম স্বর্গের মতো। চারিদিকে অনেক মানুষ ট্রেনিং করছে, প্রকৃতি অসাধারণ সুন্দর। ক্ল্যানের মানুষেরাও লিও আর পম্বোকে দেখে কৌতূহলী হয়ে উঠল। এল্ডার কিছু একটা ভাবলেন, আর এখানেই এই পর্বটি শেষ হলো। পরের পর্বে কি হবে? লিও কি সত্যি কাল্টিভেশন করতে পারবে না, নাকি তার এনশিয়েন্ট ডিসোলিউশন সিক্রেট বডি কোনো লুকানো রহস্য বহন করছে? সেটা জানতে পরের পর্ব পর্যন্ত অপেক্ষা করুন, আর তৃতীয় নয়নের সাথেই থাকুন।